নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, এখন কিছু ঘটনা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে তোলপাড় হচ্ছে। কেমন ধরনের ঘটনা? যে বাংলাদেশি কিছু মানুষ যারা বর্তমানে আমাদের ভারতের মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমাদের পশ্চিমবঙ্গের ভোটার, ভারতের ভোটার, অথচ সেই একই ব্যক্তি বাংলাদেশের যে কয়েক মাস আগে জুলাই বিপ্লব হলো, এক বছর খানিক আগে যে জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব যেটাকে বলছে আর কি, সেই আগস্টের আন্দোলন, জুলাই আন্দোলনের কিন্তু একটা বড় চেহারা। তাহলে এদের সঙ্গে লিঙ্ক কোথায়? এরা কি আদৌ ভারতীয়, না এরা আদৌ বাংলাদেশি? অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে বাংলাদেশের, আমি বরাবরই আমি এটা বলে থাকি যে বাংলাদেশের ম্যাক্সিমাম যে সমস্ত ইয়ং জেনারেশন রয়েছে তারা কিন্তু ভারতে এসে কাজ করে। আর শুধুমাত্র কাজ করে না, তারা ইল্লিগালি ভারতে আসে। কেমন ভাবে? হয়তো কোনোদিন ট্যুরিস্ট, অ্যাজ এ ট্যুরিস্ট বা কোনো আত্মীয় রয়েছে বলে সেইভাবে তারা ভারতে প্রবেশ করলো। আসার পরে ভারতে এসে, আমি তো প্রথম থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট আমাদের ভারতবর্ষের মধ্যে, এমন একটা রাজ্য যেখানে আপনি কয়েক হাজার টাকা হাতে ধরিয়ে দিলে আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু পকেটে চলে আসবে। জাস্ট আপনাকে এর জন্য কোনো রকম আধিকারিকের সই স্বাক্ষর নেওয়ার কোনো দরকার নেই। আপনাকে কোনো অফিসে আদালতে যাওয়ার দরকার নেই, না কোনো এফিডেভিট, না কোনো কিছুর দরকার আছে। আপনি জাস্ট টাকা হাতে ধরিয়ে দেবেন, তাহলে আপনার কাজ সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে আর আপনি সবকিছু পকেটে পেয়ে যাবেন। তো পশ্চিমবঙ্গে এই যে ভুয়ো নথিপত্র বানানো, এটা এমন বড় কিছু ব্যাপার না। আর এটা এটা কিন্তু এরা সুযোগটা নিচ্ছে। রিসেন্টলি কাকদ্বীপে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যে কিন্তু বাংলাদেশের বাসিন্দা, যে আগস্ট আন্দোলনের একটা বড় চেহারা। সেই ব্যক্তি কি করে আমাদের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের কিন্তু একটা ভোটার, বিগত কয়েক বছর ধরে সে ভোটার কাকদ্বীপের। এখন কথা হচ্ছে, যখন তার নাগরিকত্বের কোনো প্রমাণ, সে যখন নাগরিকত্ব অ্যাপ্লাই করলো না, তাহলে তার ভোটার কার্ড আসলো কি? যখন ভারতের সে নাগরিক না, তাহলে তার ভোটার কার্ড হচ্ছে কি করে? এই ধরনের ভুয়ো ভোটার আপনারা যদি দেখেন, যে বাংলাদেশের 17 কোটি লোক রয়েছে, তারা বলে 17 কোটি জনগণের মধ্যে আমাদের ভারতবর্ষে এসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা আমাদের যে বাংলাদেশ ভারতের যে বর্ডার সংলগ্ন যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই সমস্ত রাজ্যে ভোটের সময় কয়েক কোটি মানুষ এসে ভোট দিয়ে যায়। এটা হয়তো অনেকে শুনতে অবাক লাগবে, কিন্তু অবাক লাগার কিছু নেই। তারা দুই দেশের নাগরিক, আমাদের ভারতবর্ষেরও নাগরিক তারা এবং বাংলাদেশেরও নাগরিক। তাই তারা নির্দ্বিধায় যখন বাংলাদেশে যায় বাংলাদেশের ডকুমেন্ট শো করে, যখন ভারতে আসে তখন তারা ভারতের ডকুমেন্ট শো করায়, ব্যাস। এইভাবেই এতদিন চলেছে, এখনো এই জিনিসটা চলছে। যদি এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যদি একটা বড় স্টেপ না নিত, তাহলে আজকে ডেটে এই জিনিসগুলো কিন্তু রমরমা ভাবে চলতো। আগামী দিনে এমন একটা হয়ে যেত যে ভারতে যে সমস্ত আদি ভারতীয়রা যারা রয়েছে তাদের জায়গা হতো না। আমাদের বর্ডার সংলগ্ন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যেও বেশ কয়েকটি জায়গা, আমি তার মধ্যে প্রথম নামটা নিব মুর্শিদাবাদ। আপনি যদি মুর্শিদাবাদে একদম পাই টু পাই চেক করেন, তাহলে দেখবেন সেখানে প্রায় 50% ইয়ং জেনারেশন এমন রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে। 50% ইয়ং জেনারেশন যারা বাংলাদেশ থেকে এসেছে এবং ভারতের বিভিন্ন জায়গায় কাজ করছে উইদাউট কোনো ডকুমেন্টে, সব ভুয়ো। অনেকে তো হয়তো টাকা দিয়েও করেনি, অনেকে ডুপ্লিকেট করেছে। কেমন ভাবে? অন্য একটা ভোটার কার্ড নিয়েছে, সেটাকে জেরক্স করেছে, তার উপরে নিজের ছবি লাগিয়ে সেটাকে আবার প্রিন্ট করে যে সেটাকে লেমিনেশন করেছে। এইরকম বহুত করেছে। এরকম প্রচুর মানুষ রয়েছে যারা শুধুমাত্র কাজের জন্য, ভারতের একটা ডকুমেন্ট দরকার, জাস্ট আপনি কোনো ঠিকাদারের কাছে গেলেন, সে তো আর ক্রস ভেরিফিকেশন করে না। সে কি করে? যে ভোটার কার্ড দাও, আধার কার্ড দাও, ভোটার কার্ড আধার কার্ডের একটা জেরক্স তুমি দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। সেখানে কিন্তু সে ক্রস ভেরিফিকেশন করে না, যে স্ক্যান করে না যে আধার কার্ডটা ওকে আছে না কি আছে সেটা দেখে না। সে কিন্তু তার শুধু কাজ করা নিয়ে কথা। এরকম অনেক ঘটনা রয়েছে। তারপর হয়তো 2-1 মাস পরে সে যখন তার সমস্ত ডকুমেন্ট বানিয়ে ফেললো কাজ করতে করতে, তারপর তো সে তার লিগাল যে ডকুমেন্ট সেগুলোতে সে সাবমিট করছে। যেমনটা হয়েছে এই ক্ষেত্রে আর কি, তারা ভোট দিচ্ছে, তাদের নাগরিকত্ব পেয়ে গিয়েছে ভারতের। কিন্তু ভোটার কার্ড থাকলেই কি সে ভারতের নাগরিক?
মোটেই না। এই জন্য তো আমরা বলছিলাম যে এনআরসি এবং সিএএ এই দুটো অবশ্যই আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ ভারতের যে বর্ডার সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ত্রিপুরা এই 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 যে এই ধরনের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলিতে কিন্তু অবশ্যই এনআরসি করা উচিত। আর এটা করলে তবেই এই বাংলাদেশিদেরকে লাথি মেরে আমরা বাইরে বের করতে পারবো। দেখুন, আজকে কি হিন্দু কি মুসলমান এটা কথা না, কথাটা এটাই যে সে বাংলাদেশি, আমরা ভারতীয়। সে যতই আমাদের ভারতের দিকে টান থাকুক না কেন, তার পরিচয় কিন্তু সে বাংলাদেশি, সে বাংলাদেশ থেকে এসেছে। তাই আমরা তাদেরকে মাথায় রাখবো না, অবভিয়াসলি এটা সাধারণ ব্যাপার। আজকে ভোট ব্যাংকের জন্য আমাদের রাজ্য সরকার বলুন আর যে ধরনের সরকারি বলুন না কেন, তারা এই গদিতে বসে শুধুমাত্র কয়েকটা ভোট ব্যাংকের জন্য এই চিপ কোয়ালিটির রাজনীতিগুলো তারা করে থাকে, দেশকে বিক্রি করে। কিভাবে বিক্রি করে? বাংলাদেশ থেকে মানুষকে ভারতে নিয়ে আসে, তাদের ডকুমেন্ট তৈরি করে দেয়, তাদের রুজি রোজগার তারা করে দেয়, যে তোমরা এসো, মারামারি করবে, দাঙ্গা করবে, যখন ভোট আসবে আমার হয়ে কাজ করতে হবে। কোনো পার্টির হয়ে ভোট আসলে যদি কাজ করতে হয়, সে কাজটা কি হতে পারে সেটা আপনারা সকলে বুঝতে পারছেন। বিভিন্ন র্যালিতে গিয়ে মানে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো, ফ্রন্ট পেজে থাকা, ফ্রন্ট লাইনে থাকা, যে কোনো মুহূর্তে কেউ এসে যদি বাধা দেয় তাহলে তার সঙ্গে লড়াই করা, যেন অপোজিশন যারা থাকবে তারা চোখ তুলে না তাকাতে পারে, যে কোনো বুথ দখল করা। আচ্ছা, এই যে বুথ দখল করার ব্যাপারটা, এগুলো আমাদের সামনাসামনি ঘটে, আমরা দেখেছি, এর আগে অনেক ঘটনা ঘটেছে। তো দেখুন, এই সব জায়গাতে ওপেনলি যতই মানে রাজ্য সরকারের ফোর্স থাকুক না কেন, তবুও তারা ওপেনলি চলে যায়। আমাদের যখন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়, গত পঞ্চায়েত ভোটে কিভাবে মারপিট হয়েছে, গত পঞ্চায়েত ভোটে যে ক্যাজুয়ালিটি, মানে কত লোক মারা গিয়েছে, এর জন্য কিন্তু সারা ভারতবর্ষে মানে ধিক্কার দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে, এবং পশ্চিমবঙ্গ সরকারকে ছি ছি করেছে, থুতু দিয়েছে মুখে। শুধুমাত্র এই একটা রিজন, যে বাংলাদেশের যে সমস্ত আতঙ্কবাদী যারা রয়েছে তারা ভারতে চলে আসে, তাদেরকে ডকুমেন্ট করে দেয় যে ভারতের নাগরিকত্ব দিয়ে দেবো, তুমি আমার হয়ে কাজ করবে, তুমি আমার হয়ে এখানে দাঙ্গা করবে, আমার হয়ে ওখানে মারপিট করবে, ওখানে বুথ দখল করবে, ওখানে ব্যালট বক্স ছিনিয়ে আনবে। এটাই হচ্ছে তাদের কাজ। আজকে এই জন্যই পশ্চিমবঙ্গের অবস্থাটা এই জায়গায় পড়ছে, যে পশ্চিমবঙ্গ একটা সময় সারা ভারতের 25% জিডিপি দিত, আজকে সেই পশ্চিমবঙ্গ দেউলিয়ার দিকেও চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক পার্সন, মানে প্রত্যেক জনতার পার হেড লোন কত রয়েছে, সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা আমরা হয়তো ভুলে যাই যে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদেরকে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যাই দেখ না কেন, যে সমস্ত স্কিমগুলো রয়েছে আর কি, যে সমস্ত ভাতাগুলো রয়েছে, সেগুলো দেওয়ার পর আমরা ভাবি যে আমরা খুব সুখে আছি, খুব ঠিক আছে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই সরকার চলে যাওয়ার পরে নেক্সট যে সরকার আসবে, সেই সরকার যদি আমাদের রাজ্যটাকে শুধরাতে চাই, তখন আমাদের কেমন প্রবলেম ফেস করতে হবে? মোটেন। তো আজকে আমাদেরও কোথাও না কোথাও একটু সজাগ হতে হবে। আমাদের এলাকায়, আমি বারবার বলেছি যে এলাকায় যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে, যে রিসেন্ট যারা বাংলাদেশ থেকে এসেছে ভারতে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে রিপোর্ট করতে হবে। এই যে দেখুন, আমি একটা প্রতিবেদন দেখাবো আপনাকে, এবিপি আনন্দের একটা প্রতিবেদন দেখবেন, সামান্য একটা কাটিং দেখাবো, যদি অরিজিনাল ভিডিও দেখতে চান লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। শুধুমাত্র একটা কাটিং দেখাবো, যে যে ব্যক্তি কাকদ্বীপে এসে ভারতের নাগরিকত্ব নিয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার হয়েছে, সেই ব্যক্তি কিন্তু বাংলাদেশের ভোটার, আর এটা স্বীকার করছে তার নিজের দাদা। এটা কিন্তু তার নিজের দাদা স্বীকার করছে। আর অনেক ছবি ভাইরাল হয়েছে, যেটা বিজেপি যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখান থেকে কিন্তু ভাইরাল করা হয়েছে, যে সে আগস্টের যে বিপ্লব, বাংলাদেশের জুলাই আগস্টে যে বিপ্লব হলো, যে আন্দোলন হলো, সেই জুলাই আগস্ট আন্দোলনের কিন্তু একদম অন্যতম মুখ, যেটা ফ্রন্ট লাইনে ছিল। তাহলে সেই ব্যক্তি, জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের ফ্রন্ট লাইনে থাকা ব্যক্তি, সে কি করে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, এবং আমাদের পশ্চিমবঙ্গের ভোটার হিসাবে সে ভোট দিয়ে থাকে? কি করে সম্ভব, কি করে সেটা? এর জন্য কারা দায়ী? পশ্চিমবঙ্গ সরকার, না ইলেকশন কমিশন, না
আমরা লোকাল যারা আছি তারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দেখুন, সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু নিজের দেশকে বিক্রি করে দিলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা যত বড় রাজনীতিবিদ দেখি না কেন, তারা যতটাই পপুলারিটি গ্রহণ করুক না কেন, যতটাই তাদের মানে আমরা দেখি যে তারা বিশাল পপুলার, আমাদের ভারতবর্ষে অনেক রাজনেতা রয়েছে, কিন্তু তারা যদি দেশকে বিক্রি করে দেয় তার নিচে আর কিছু কাজ হয় না। আজকে এই সমস্ত রাজনেতারা কিন্তু দেশকে বিক্রি করার মতোই কাজ করছে। যাই হোক বন্ধুরা, দেখুন, এই বাংলাদেশের যে সমস্ত ব্যক্তিরা আমাদের ভারতে প্রবেশ করছে, এখন কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে। আমরা যদি একটু সজাগ না হই তাহলে এইভাবেই ওরা আমাদেরকে লুটপাট করবে। একটা সময় ওরা চুরি ডাকাতি করতো, বর্ডার যখন ফেন্সিং ছিল না তখন কি করতো, দল বেঁধে চলে আসতো ডাকাতি করতে আমাদের গ্রাম থেকে, আমাদের দেশ থেকে, আমাদের এই সাইড থেকে, ভারতের সীমানার মধ্যে থেকে সমস্ত কিছু চুরি করে নিয়ে যেত। শুধুমাত্র ফসল নাই, গরু, মোষ, ছাগল, ভেড়া, টাকা পয়সা, সোনা দানা, গহনা। একটা সময় আমি আমার দাদু ঠাকুমার মুখ থেকে শুনেছি যে আমাদের এলাকাতে কোনো বাড়িতে যদি বিয়ে হতো তাহলে কিন্তু অনেক রিস্কে থাকতে হতো তাদেরকে, কারণ কোথাও না কোথাও বাংলাদেশ থেকে মানুষ চলে আসবে, এসে সেই বিয়েতে ডাকাত পড়া মতো এসে ঝাঁপিয়ে পড়বে, এসে কেটে কুটে মেরে নিয়ে চলে যাবে। তো এই জিনিসগুলো একটা সময় ছিল, এখন সেটা করতে পারছে না ঠিকই, কিন্তু এই চোরাই ভাবে আসছে, এসে আমাদের দেশটাকে লুট করছেন। আজকে এই প্রতিবেদনটা আপনারা যেটা দেখবেন, সেটা দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অভিযুক্ত নিউটন দাস। অন্যদিকে নিউটন দাস যে বাংলাদেশেরও ভোটার তা স্বীকার করে নিয়েছে নিউটনের দাদা। কিছুদিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতে নিউটন এরকমই তার দাদা দাবি করেছেন। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই নিউটন দাস, এবং সেই যে আন্দোলনে যোগ দেওয়ার যে ছবি, সেই ছবিও ভাইরাল হয়েছে। দেখো দেবস্মিতা, এই যে নিউটন দাস কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর যে এলাকা, সেখানকার দাসপাড়ার বাসিন্দা। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, এই যে নিউটন দাস তিনি দীর্ঘ সময় এখানে ছিলেন, এই রাজ্যে ছিলেন, কাকদ্বীপে ছিলেন এবং কাকদ্বীপের ভোটারও হন, কিন্তু তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা। তারপরে তার পরিবারের অন্য অন্য সদস্যরা তারা কাকদ্বীপে থাকতেন, সেই সূত্রে এই কাকদ্বীপে চলে আসেন, এখানে পড়াশোনা করেন এবং তারপরে এখানে ভোটার তালিকায় তার নাম ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার বাবা মা কেউ এখানকার ভোটার না, কিভাবে সে এখানকার ভোটার হলেন? এবং শুধু ভোটার হলেন না, পরবর্তী সময় তিনি ভোটার হওয়ার পাশাপাশি তিনি এখানকার শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বের সঙ্গে তার একাধিক ছবি দেখা যাচ্ছে এবং তার সম্পর্ক গড়ে ওঠে। এবং শাসক দলের ছাত্র সংগঠনের যে বিভিন্ন কর্মী সভা, সেখানেও তার ছবি দেখা গেছে, যেটা বিজেপির পক্ষ থেকে ভাইরাল করা হয়েছে। এবং পরবর্তী সময় দেখা গেল 21-22 সাল নাগাদ তারপরে আবার নিউটন বাংলাদেশে চলে গেলেন, সেটা জানা যাচ্ছে। এবং বাংলাদেশে চলে যাওয়ার পর সাম্প্রতিককালে গত বছর এই যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশে, সেখানে একদম প্রথম সারির মুখ হিসাবে তাকে বাঁশ লাঠি নিয়ে দেখাই যাচ্ছে এবং সেই আন্দোলনে তাকে নেতৃত্ব দিয়ে দেখা যাচ্ছে। এখন এই ঘটনা প্রকাশ আসে এবং এটা তার যে ফেসবুক পেজ, সেখানে যে নিউটন দাসের যে ফেসবুক পেজ, সেখানে সেই ছবিগুলো রয়েছে এবং তারপর বিজেপি সেই ছবিগুলো ভাইরাল করে। এবং তারপরে প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি নিউটন দাস, সে কাকদ্বীপের ভোটার, সে কি করে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার প্রধান মুখ হতে পারে? এটা নিয়ে কিন্তু একটা অভিযোগও দায়ের হয়েছে কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়, এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম বাগকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ওদের নামে জায়গা ছিল, ও জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তাই অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। সে একদম মানুষের দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই। ভারতের সংবিধান হিসাবে এক ব্যক্তি বাংলাদেশের এবং ভারতের নাগরিকত্ব কিভাবে পায়, এর জন্য দায়ীকে সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের ভিডিও একটু শেয়ার করবেন, দয়া করে একটু শেয়ার করবেন, কারণ আপনার সঙ্গে আপনার এলাকার এবং আপনার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরও জানা উচিত যে পশ্চিমবঙ্গে কি ঘটছে। সেটা অবশ্যই আপনারা শেয়ার না করলে তারা কিন্তু দেখতে পাবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।